HTML সাইট তোলাটা খুব সহজ। এটা আমি আমার হোস্টিং প্যানেলে চলে আসি, আর এটা আমার ডোমেন প্যানেল। এই ডোমেনের সঙ্গে হোস্টিং প্যানেলের রিলেশন করে দিতে হয়, আর এই জায়গায় বসে আমি সব কিছুই করতে পারি। এই যে মাই অর্ডার, আমি ট্রান্সফার ডোমেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমার কন্ট্রোলটা আমার কাছে থাকলে লাভ কোথায়, যে আমার সঙ্গে ওই কোম্পানির আর বলছে না, আমার সাইটের ম্যাক্সিমাম টাইমই ডাউন থাকে, আমার পছন্দ হচ্ছে না, আমি এটাকে ট্রান্সফার করে নেব, রাইট? আমি এখান থেকে ট্রান্সফার প্রসেস চালালে নিজে নিজেই আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে নিয়ে যেতে পারবো, এবং যাদের কাছ থেকে নিতে চাচ্ছি তারাও যদি এই ইনফরমেশনগুলো তাদের কাছে থাকে তারা এটা ট্রান্সফার করে নিতে পারবে। আর ডোমেনের কন্ট্রোল প্যানেল যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু ওটা কখনোই আপনি ট্রান্সফার করে নিতে পারবেন না। এক, আচ্ছা, আমার অর্ডার আমি দেখতে পারি এখান থেকে যে আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে কয়টা ডোমেন আছে, একটা ডোমেন ওনার কেনা আছে, এবং এই ডোমেনটা আছে। লাইক আমি আমার ডোমেন কন্ট্রোল প্যানেল থাকলে আরেকটা সুবিধা হচ্ছে যে ডোমেনের কন্ট্রোল প্যানেল সে দিয়েছে, ডোমেন নর্মালি ডাউন খুব কমই থাকে, ম্যাক্সিমাম টাইম যদি হোস্টিং ডাউন থাকে তো আমি তাকে না জানিয়েই হোস্টিং সার্ভারটা চেঞ্জ করে নিতে পারি। যে আমি ডোমেন হোস্টিং একজনের কাছ থেকে কিনেছি, এখন আমি হোস্টিংটা আর পছন্দ হচ্ছে না, তার ডাউনই থাকে, আমি এখান থেকে বসে নেম সার্ভার চেঞ্জ করে আমি হোস্টিংটা আরেক জায়গা থেকে কিনলাম, ওখান থেকে আমাকে নেম সার্ভার দিল, সেখানে বসে আমি চেঞ্জ করে নিলাম, রাইট? ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা একেবারে জিরো, রাইট? কিছুদিন আগে আমার কাছে একজন ফোন দিয়েছে যে তারা আমাদের এখানে ডোমেন এবং হোস্টিং নিতে চাচ্ছে, বাট আগে যাদের কাছ থেকে নিয়ে রেখেছে ওদের কাছে প্যানেলের ইনফরমেশন চেয়েছে, তাদের হুমকি দিয়েছে, দেবে না কোনো মতেই। এই সিম্পল থিং, এরকম ছোটোখাটো বিষয় হয়। বাই দ্য ওয়ে, আমি বললাম যে আপনার রেজিস্ট্রেশন পিরিয়ড শেষ হোক, তারপরে আপনি ট্রান্সফার করে নিয়ে আসেন। তো এই যে রেজিস্ট্রেশন পিরিয়ড ওয়েট করবে 1 মাস, তারপরে সাইট ডাউন থাকবে, তারপর ওই সময় যদি অন্য কেউ নিয়ে নেয়, কিন্তু একটা কোম্পানির ওয়েবসাইট, যদিও ছোট একটা কোম্পানির ওয়েবসাইট, তাদের হয়তো বাধ্য হয়ে সাইটের নামটাই চেঞ্জ করে দেয়। ছোট ছোট সিচুয়েশন বলছি, যেটা দেখা যায় যে ওনাদের কাছ থেকে প্যাকেজের দাম নিয়েছে ডোমেন আর হোস্টিং মিলিয়ে 1 বছরে 5,000 টাকা করে দিতে হয়। তারা কিছু বোঝে না ওই সময়টা, এখন একটু একটু করে বুঝেছে। তাদেরকে শুধু এফটিপি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, সফটওয়্যারের মাধ্যমে সার্ভার কানেকশন যেটাকে বলা হয়, কন্ট্রোল প্যানেলও দেয় না। ডোমেন কন্ট্রোল প্যানেল তো দূরের কথা, হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলও দেয় না, দ্যাট মিনস এই প্যানেলটাও তাকে দেয় না। তাদেরকে একটা সফটওয়্যার দিয়েছে আর একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, যার মাধ্যমে তারা শুধু ডাটাটা আপলোড দিতে পারে। অবস্থা বুঝতে পারছেন? সো একটু সিনসিয়ার থাকতে হবে যেখান থেকে আপনারা যদি কখনো প্রয়োজন পড়ে। তো এখানে এসে এই যে পার্টিকুলার ডোমেনটা, এই ডোমেনটা যদি আমি নিয়ে কিছু করতে চাই, যে আমার নেম সার্ভার চেঞ্জ করতে চাই, যদি হোস্টিং সার্ভার চেঞ্জ করার অর্থ হচ্ছে কি নেম সার্ভার চেঞ্জ করা, লাইক নেম সার্ভার চেঞ্জ করতে চাই আমি, আমার অর্ডারে এসে পার্টিকুলার ডোমেনে ঢুকে যখন এখানে আসবে, এখানে কয়েকটা বিষয় আছে যে আমার আন্ডারে থাকলে আমি আমার ডোমেনটাকে আমার নিজের মতো করে সেফ রাখতে পারি, লাইক থিপ প্রোটেকশন এনেবল করা আছে এখানে। ডোমেনের সিক্রেট একটা কোড আছে যেটা শুধু আমিই জানবো, বাট আমার কাছে কন্ট্রোল প্যানেলটা না থাকলে কিন্তু আমি এই কাজগুলো কোনো কিছুই করতে পারবো না। প্রাইভেসি প্রোটেকশন, এই প্রাইভেসি প্রোটেকশনটা আমি একটু ঢুকে দেখি কি অবস্থায় আছে। প্রাইভেসি প্রোটেকশনটা আমি এনেবল করে দিলাম, ঠিক আছে? আপনারটা ডিসেবল ছিল, মানে এটা প্রোটেক্ট করলে যেটা হবে যে কেউ যদি অনেক সময় আছে যে একটা পপুলার ডোমেন, এটা খুবই ডোমেনের কিছু ইনফরমেশন হুজ লুকআপ বলে একটা বিষয় আছে ডোমেন টুলসে, যার মাধ্যমে কিন্তু পাওয়া যায় যে কোথা থেকে ডোমেনটা কিনেছে, কে ডোমেনের ওনার, তার মোবাইল নাম্বার কি, তার অ্যাড্রেস কি, এভরিথিং। অনেক জ্বালাতন করে আর কি, ফোন টোন দিয়ে নিতে চায় যে না এটা আমাকে দিতে হবে, আপনাকে এত টাকা দিব, 7 টাকা দিব, রাইট? অনেক কিছু। তো আপনি এটা অফ করে রাখতে চাচ্ছেন, কেউ দেখতে পারবে না আমার ইনফরমেশনগুলো, তখন এনেবল করে আপডেট করে দেবেন, তার মানে আপনার এটা হোস্ট লুকআপটা ব্লক করে দিলাম। কোথা থেকে হোস্ট করেছেন বা কিনেছেন সেটা বোঝা যাবে, বাট কে কিনেছে সেটা আর ধরতে পারবে না, ঠিক আছে? তার মানে আপনার প্রোটেকশনটা দিয়ে নিলেন, আর এটা ঠিক প্রোটেকশন, আপনার ডোমেনটা লক অবস্থায় আছে, কেউ নিতে পারবে না আপনার ডোমেনটা। মানে ডোমেন মানে সাইট হ্যাক হয়ে গেছে। সাইট হ্যাক দুইভাবে হয়, একটা ডোমেন হ্যাক হয়, আর একটা হচ্ছে কন্ট্রোল প্যানেল হ্যাক হয়। এই প্যানেলটা হ্যাক হলে তো আপনার কাছে একটা ব্যাকআপ আছে, তাই না? আপনার কাছে ব্যাকআপ আছে, এটা যদি ডিস্ট্রয় করে আপনি কিন্তু আবার আপনার একটা সেট অফ ডাটা আপনার মেশিন থেকে তুলে দিলে সাইটটা আবার ঠিকঠাক মতো চলবে। আর ডোমেনের কন্ট্রোল প্যানেল যদি নিয়ে নেয় তাহলে ওটা কি জীবনে পাবেন? ওই ডোমেনটাই গেল, রাইট? আপনার এতদিনের তৈরি করা একটা ইমেজ সে
ওটা প্রোটেকশন দিয়ে রাখতে হবে। আচ্ছা, এরপর আসছি নেম সার্ভারের ইস্যু। নেম সার্ভারে এসে আপনি নেম সার্ভারটা দিয়ে দেবেন যেখান থেকে আপনি হোস্টিং সার্ভার কিনেছেন। যে আমাদের এখানে দুইটা সার্ভার আছে, যদি একটা ডাউন থাকে আর একটা এনাবল হয়ে যায় সঙ্গে সঙ্গে, রাইট? এই জন্য দুইটা নেম সার্ভার আছে, দুইটা নেম সার্ভার এখানে দিয়ে আপনি যদি কারোর কাছ থেকে নতুন করে হোস্টিং সার্ভার কিনেন, লেগেটে ইউজ করবেন না, নতুন হোস্টিং সার্ভার, তারা আপনাকে নেম সার্ভার দিয়ে দেবে। আপনি এখানে শুধু এনে দুইটা নেম সার্ভার বসিয়ে সেট করবেন। এটা তো গেল ডোমেইন কন্ট্রোল প্যানেল, কিছুটা তো বোঝা যাচ্ছে। আর এই প্যানেলটাই নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে কেউ যদি ডোমেইন কিনতে চান। আর যদি কেউ না দিতে পারে, নেওয়ার দরকার নেই, রাইট? আচ্ছা, এবার আসি কন্ট্রোল প্যানেল, যেখানে আপনাকে কোড তুলতে হবে। কোড তোলার জন্য এই যে এনার যে প্যাকেজটা নেওয়া আছে 100 মেগাবাইট, দ্যাট মিনস 1 জিবি, আর মান্থলি ট্রাফিক 50 জিবি মতো দেওয়া আছে আপনার, যেটা 1 জিবিতে। এখানে দেখা যায় যে কত সাবডোমেন আছে 10টা, ইমেল অ্যাকাউন্ট আছে 50টা, পার্ক ডোমেন আছে একটা, এফটিপিও সে তৈরি করতে পারবে, ঠিক আছে? এফটিপি অ্যাকাউন্টও সে তৈরি করে দিতে পারবে। ডেটাবেজ আছে 40টা, নর্মালি 20টা আছে, 20টা শো করে, আমরা কিন্তু 40টা পেছনে দিয়ে রাখি এই প্যাকেজের সঙ্গে। ওনার ডোমেন, ওনার প্যাকেজ প্রবাবলি 4000 টাকার প্যাকেজ নেওয়া আছে। 4000 টাকার প্যাকেজে এখানে ডেটাবেজ দেওয়া আছে 20টা, রাইট? বাট তার কন্ট্রোল প্যানেলে আমরা কিন্তু ডেটাবেজ দিচ্ছি, আমরা কিন্তু শো করি জাস্ট সে যদি ইউজ করে, সে মাইস্কুয়েল ইউজ করতে পারে, সে কিন্তু পোস্টগ্রি ইউজ করতে পারে। আমরা দুটো ডেটাবেজ সার্ভারই সাপোর্ট দেই। তো পোস্টগ্রিতে 20টা দিয়ে রাখি আর মাইস্কুয়েলে 20টা দিয়ে রাখি, মানে টোটালি সে পায় কয়টা? 40টা, ঠিক আছে? আচ্ছা, এ হলো অবস্থা। তার যে প্যাকেজের মধ্যে বলা আছে, আপনি যখন কারো কাছ থেকে কিনবেন, এখানে লগ ইন করার পর চেক করে নেবেন তারা যা বলছে আমাকে তাই দিচ্ছে কিনা। যেহেতু আমরা অনেকেই বুঝি না, কিছুই বুঝি না এই বিষয় সম্পর্কে, আপনাকে বলবে 1 জিবি দিয়ে রাখবে 100 মেগাবাইট, আপনি কি করবেন? বোঝা যাচ্ছে? একটু এই জায়গাটা রিচেক করে নিতে হবে যে আমাকে যা বলেছে সেটা তারা দিচ্ছে কিনা। ওকে, এটা একটা অবস্থা গেল। এবার আমি ফাইলটা রাখার জন্য যখন আমরা যাব, যে HTML এর সাইটের জন্য সিম্পল জাস্ট কোডগুলো এখান থেকে তুলে দিতে হয়। আমি যাব পাবলিক HTML এ, দেখেন আমি কোথায় প্রেস করেছি, ফাইল সেকশনে এসে ফাইল ম্যানেজারে প্রেস করেছি, এবং এখান থেকে যাব আমরা পাবলিক HTML ফোল্ডারে, গো প্রেস করছি। এরপর আমার ওনার কোডটা আমার মেশিনের জ্যাম্পের মধ্যে রাখা আছে ওয়েবসাইট নামে। কোথায়? এই ওয়েবসাইট, এখানে যেভাবে আছে হুবহু সেভাবেই ফাইলগুলো আপলোড করে দিতে হবে। তো যেগুলো হচ্ছে ফোল্ডার, সেগুলোকে আমি একটু জিপ করে নিচ্ছি দ্রুত আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে? এটা কিন্তু জিপ হয়ে গেল। ফন্ট, এটাকেও আমি ডট জিপে নিয়ে নিচ্ছি। ইমেজ জিপে নিয়ে নিচ্ছি। জেএস জিপে নিয়ে নিলাম। আচ্ছা, এরপর এখানে যতগুলো ফাইল আছে আর জিপ ফাইলগুলো আপলোড দিয়ে দিতে হবে আমাদের কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল এটা হচ্ছে ডিফল্ট ফিচার, যে আমি যদি তার ডোমেইনটা লিখি, তার ডোমেইনটা কি যেন ছিল, নামটা বলেন তো। reverseforlife.net, আমি যখন এটা দিচ্ছি বাই ডিফল্ট এই অবস্থা আসে, তাই না? যে আমাদের ডিফল্ট একটা সার্ভিস ওখানে দেওয়া থাকে, কিছু ইমেজ সহ অ্যাড চলে আসবে। আমরা এর জন্য যেটা করব, এই যে ইন্ডেক্স ফাইলটা, এটাই মূলত এক্সিকিউট হয়। তো এই ইন্ডেক্স ফাইলটা আমরা রিমুভ করে দিতে পারি, সিলেক্ট করে আপনি ডিলিট করে দিলেন।
ঠিক আছে, চলে গেল না? তারপরে আপনি আপলোড করবেন আপনার ফাইলগুলো। এই যে আপলোড বাটন প্রেস করেছি, এই আপলোড বাটন প্রেস করেছি, এখান থেকে নিয়ে এগুলোতে কোনো চেঞ্জ আনবেন না, ঠিক আছে? এখানে চেঞ্জ আনলেই কিন্তু সাইট আপলোড হওয়ার পর অনেক ধরনের এরর জেনারেট হবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি ব্রাউজ করে করে দেখিয়ে দিব আমার ফাইলগুলো কোথায় আছে। খুব দ্রুত আপলোড হয়, হ্যাঁ। সার্ভারের স্পিড, যে সার্ভারটা উনি কিনেছেন, এই সার্ভারের বেজ স্পিড হচ্ছে 15 Mbps, 15 Mbps এ রান করে। তো যে কোনো ওয়েবসাইট আপনার এন্ড থেকে যদি স্পিড থাকে তাহলে খুব দ্রুত আপলোড হয়ে যায়। না, একটা একটা করে সিলেক্ট করতে হবে। দেখেন এটা 1.35 মেগাবাইট, অলরেডি 41% হয়ে গেছে। এটা আমি ইমেজ ফোল্ডার দিয়েছি। একটা যদি রানিং থাকে আপনি অন্যটা দিতে পারেন, বাট একবারে দুইটা দেওয়া যায় না। বাট এই ফাইলজিলা সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি দিতে পারেন, ওই সফটওয়্যার এফটিপি অ্যাকাউন্ট ইউজ করে করতে হয়, বাট ওটা অনেক স্লো প্রসেস। অলমোস্ট শেষ। জিপ ফোল্ডারগুলো আমি এখানে কি করে নিলাম, জিপ করে নিলাম, আর ফাইলগুলো অটোমেটিক দিচ্ছি। আপনার কোডের ভেতরে যদি কোনো জিপ ফোল্ডার না থাকে তাহলে কিন্তু সব ফাইল একটা একটা করে আপলোড করে দিতে হবে। আর ফোল্ডার তো করতে হয়, ইমেজগুলো তো আর এলোমেলো রাখলে হবে না। ইমেজের জন্য একটা ফোল্ডার, সিএসএস এর জন্য একটা ফোল্ডার, জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফোল্ডার, এগুলো কিন্তু করতেই হয়। ফন্টের জন্য একটা ফোল্ডার, উনি যেভাবে করেছেন। এবার লোকাল মেশিনের এই জিপ ফাইল ফোল্ডারগুলো ফেলে দিলে সমস্যা নেই, আর ওনার সব ফাইলগুলোই আপলোড হয়েছে। সো আমি এখানে এসে যদি রিলোড দেই, ফেচ করে নেবে সব কিছু, সবই চলে আসছে, হ্যাঁ। বাট এখন যেটা করতে হবে, এই যে জিপ করে নিয়েছিলাম না যেগুলো, সেগুলোকে সিলেক্ট করে এক্সট্রাক্ট করে দিলেই হবে। এবং এক্সট্রাক্ট খুব দ্রুতই করবে। ইমেজটা সবচেয়ে বড় ছিল, তাই না? 1.5 মেগাবাইটের ফাইল, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। ফন্ট হয়েছে না, জি। আপনি এরপরে আপনার জিপ ফাইলগুলো ফেলে, জিপ করা ফোল্ডারগুলো ফেলে দিতে পারেন। এখন যদি আমরা আমাদের এই ডোমেনটাতে হিট করি, ক্যাশ থেকে নিচ্ছে চলে আসছে, আপনার সাইটে কিন্তু লাইভে পোস্ট হয়ে গেল। কিছুক্ষণ পরে যে এখানে যেরকম লোডিং হচ্ছে, আপনার একটা বড় ইমেজ আছে কিন্তু চলে আসছে, হ্যাঁ, আপনার সাইট হোস্ট হয়ে গেছে। যদি ডেটাবেস থাকতো সেক্ষেত্রে ডেটাবেস দিতে হতো, ডেটাবেসের কানেকশন করতে আর একটু বাড়তি কাজ আপনাকে করতে হবে। বাট যখন আপনি স্ট্যাটিক সাইট আপলোড দেবেন, শুধু পাবলিক HTML এর মধ্যে আপনার কোডগুলো তুলে দিলেই হবে।
ডেটাবেস তো এক্সাম্পল দেখাতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি অনেক বড় ইমেজ হয়তো দিয়েছিলেন, এটা একটু আপনার ইমেজটা রেজুলেশন কমিয়ে দিতে হবে, অনেক বড় সাইজের ইমেজ দিয়েছেন। কোনো পেজ আপনি লোকালে এডিট করে ওটা ওভাররাইট করে দেবেন, আপলোড করে বলবে এটা ওভাররাইট করে দেবেন, চলে আসে। আপনার ইমেজগুলোর সাইজ অনেক বড়, এটাকে ইয়ে করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। ডেটাবেস এই যে এখানে থাকে, ডেটাবেস আপনি এখান থেকে ডেটাবেস তৈরি করবেন। যদি আপনার প্রয়োজন পড়ে কোনো ডেটাবেস তৈরি করার, প্রথমে আপনাকে ডেটাবেস তৈরি করতে বলবে, তারপর নেক্সট স্টেপে ইউজার তৈরি করতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। এখানে যখন এই কাজটা শেষ হবে, ডেটাবেস আপনি তৈরি করে ফেলবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, আবার ডেটাবেস সার্ভারে আপনাকে পাঠিয়ে দেবে। ডেটাবেস সার্ভারে গিয়ে লোকাল মেশিনের ডেটাবেস, এই যে PHP MyAdmin, এখানে যখন আপনি যাবেন ডেটাবেস সার্ভারে আপনি চলে যাবেন, দেন PHP MyAdmin এর মাধ্যমে আপনাকে লোকাল ডেটাবেস এখানে আপলোড করে দিতে হবে। দেন কানেকশন যেখানে দিয়েছেন কোডের ভেতরে, কানেকশনটা ঠিক আছে। তো ওই ডেটাবেসের কানেকশন বা আদার্স এটা আরেকবার দেখাবো যখন আমরা জুমলা ওয়ার্ডপ্রেস শিখবো না, তখন একদিন এই সাইট ওটা তো ডেটাবেস আছে, পোস্ট করে দিয়ে দেখাবো। এই পোর্শন পর্যন্ত আমরা তো জানি স্ট্যাটিক সাইট আপলোডিং কনসেপ্ট, আপনারটা তো আপলোড হয়ে গেছে। ডাউনলোডের জন্য আপনাকে কোড লিখে ওই পাথ বলে দিতে হবে। উনি যখন ওয়েবসাইটের ব্যাকআপ নেবে, ব্যাকআপ বললে হয়তো কিছুক্ষণ সময় নিয়ে সবগুলো ফাইল জিপ করে তাকে একটা ডাউনলোডেবল ফাইল বানিয়ে, সে প্রতিনিয়ত ব্যাকআপ নিয়ে নিয়ে রাখবে তার লাইফ সাইটটা, ঠিক আছে। তো এটা আপাতত উঠে গেছে, আপনি এর উপরে কাজ করেন। আমরা একটু শিখেও গেলাম কিভাবে একটা স্ট্যাটিক সাইট খুব সহজে আমরা আপলোড করি। ব্যাকগ্রাউন্ডটা যে করি দিয়ে করা, যে করি ইউজ করেছে, এই জন্য প্রথমবার আসতে কিন্তু অনেক সময় নিচ্ছে, যখন এসে যাচ্ছে তারপরে দ্রুত এক্সিকিউট হচ্ছে। পেছনের দিকে কোনো একটা ফিচার আমরা একটু দেখলাম। আমরা তো ছোট ছোট আমরা বাটন তৈরি করা শিখেছিলাম না গতদিন, এবং আমি বাটন আপনাদের তৈরি করতে বলেছিলাম, শেপ, তাই না? শেপ এবং বাটন তৈরি করতে বলেছিলাম, একটু দেখবো আজকে আমরা ওর উপরেই হাত ঘোরাবো আর কি। বেশ কিছু ওই ট্রানজিশন প্রপার্টি কি দেখিয়েছি, ট্রান্সফর্ম দেখিয়েছি না, ট্রানজিশন দেখিয়েছি, ট্রান্সফর্ম দেখায় নাই। আজকে ট্রান্সফর্ম দেখাবো ট্রানজিশনের সাথে। শুধু গ্রেডিয়েন্টটা নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে। আমি মজিলার নাম আগে দিয়েছিলাম, এই জন্য অন্যান্য ব্রাউজারেও ওই নামটা বসাতে হবে। লিনিয়ার গ্রেডিয়েন্ট অনেকটাই তো সাপোর্ট করে না জানি। যে কোনো ডিভাইসের সাথে অ্যাটাচ করবে, মোবাইল, ট্যাব, অ্যান্ড্রয়েড। না না, লিকুইডটা রেসপন্সিভ না। লিকুইড হচ্ছে যে কোনো রেজুলেশনে ফিট করবে, আর রেসপন্সিভ যে কোনো ডিভাইসে ফিট করবে, ঠিক আছে? এটা টোটালি ডিফারেন্ট থিংস। যাবে, আমরা যে ধরনের রেজুলেশন, যে ধরনের কাজ শিখেছি সেটা হচ্ছে লিকুইডিটি, আর লাস্টের দিকে একটা ক্লাসে আমি রেসপন্সিভনেস শেখাবো। ওকে, লিকুইড যে কোনো ব্রাউজারেই দেখা যাবে এবং যে কোনো ডিভাইস থেকেই দেখা যাবে, ওয়েবে যেভাবে দেখা যাবে আপনার মোবাইলে ওভাবেই দেখা যাবে, বাট রেসপন্সিভের সাথে ওটার পার্থক্যটা আছে অনেক।
রেসপন্সিভ। এটা যে ডকুমেন্টসগুলো আছে যেটা সেটা সম্পূর্ণ এভাবে কাজ করে। চেঞ্জ এটা রেসপন্সিভ না। এটা কেউ কি কোনো শেপ বাটন তৈরি করেছেন? আনা হয় না, না? আমি একটু দেখি আর কি কি আমরা শিখতে পারি। আচ্ছা, এটার উপরে একটু কাজ করি, তাই না? আমি আচ্ছা আচ্ছা, ছোট্ট আরেকটা জিনিস আমরা দেখি নাই, ওইটা দেখার পরে আমি ট্রানজিশন মানে অ্যানিমেশনে আসবো। শ্যাডো, ওকে, আমরা কিন্তু শ্যাডো ইউজ করতে পারি, শ্যাডো দিতে পারি। শ্যাডো পেছনের দিকে একটু ছায়া হয়ে থাকে না, এই যে চেয়ারগুলোতে শ্যাডো পড়েছে না, ঠিক এরকম। তো আমি যদি এই ব্যাপারটাকে একটা শ্যাডো দেই, রাইট, এটাকে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করি, অথবা এই বক্সগুলোকেই যদি শ্যাডো দেওয়ার চেষ্টা করি, কেমন কি ধরনের শ্যাডো হতে পারে সেটা একটু আমরা দেখি ফার্স্ট। এটাকেই তো অরেঞ্জ ছিল না, যদিও ক্লাসের নাম কি সার্কেল, বেটার হবে মিডল কন্টেন্ট র্যাপারে ইউজারটাকে নিয়ে কাজ করা। আমি অ্যাকচুয়ালি এই দুটাতে একটু শ্যাডো দিব। এটা যেহেতু চার কর্নার নেই, প্রথমবার বোঝাতে একটু কষ্ট হবে। শ্যাডো ইনফ্যাক্ট লেফট, রাইট, টপ, বটম এগুলোর ওপরে নির্ভরশীল। তো আমি যদি শ্যাডো কনসেপ্টে যাই, যে লাইক আমরা যেহেতু এই দুটার জন্যই সেম ক্লাস, তো আমি যদি এখানে ওই ক্লাসটার ওপরেই শ্যাডো দেই, তাহলে দুইটার ওপরেই তো অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না? তো সেটা যদি করতে চাই, তো এখানে এসে আমি প্রপার্টিটার নাম হচ্ছে বক্স শ্যাডো, আমি শ্যাডোটা দিচ্ছি ব্ল্যাক টাইপের, কারণ এটা অনেক গ্রে টাইপের হয়ে আছে। কোথায় কি হবে সেটা আমি আলোচনা করব। তো দেখেন পেছনের দিকে একটা শ্যাডোর মতো পড়েছে, মনে হচ্ছে যেন এটা একটু উপরের দিকে উঠে আছে, ভেসে আছে মনে হচ্ছে কি, হ্যাঁ একটু মনে হচ্ছে না একটু সামনের দিকে উঠে আছে, বোঝা যাচ্ছে তো, পেছনের দিক থেকেও তো বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু দুইটা পাশে শ্যাডো দিয়েছি,
ভ্যালু তিনটা দিয়েছি তাই না, 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল, তারপরে 4 নম্বরে গিয়ে দিয়েছি কালার, ওটা বোঝা গেছে। তাহলে প্রথম তিনটা ভ্যালু বিষয়টা কি? প্রথম তিনটা ভ্যালু হচ্ছে, প্রথমটা হচ্ছে লেফট টু রাইট, লেফট থেকে রাইট, মানে প্রথমে নর্মালি শ্যাডো কিন্তু যেদিক থেকেই ফেলেন রাইটের দিকে কর্নার করে, এই জন্য শ্যাডোগুলো যখন ডিফল্ট দেওয়া হয় রাইটের দিকে একটু ফেলে আছে, খেয়াল করেছেন না? তো এই পাশটাতে কিন্তু শ্যাডো নেই, লেফট থেকে রাইটে শ্যাডোটাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই যে জায়গাটা দেখছেন না, 5 পিক্সেল রাইটে, লেফট থেকে রাইটের দিকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে 5 পিক্সেল টপ টু বটম, সে শ্যাডোটা উপর থেকে নিচের দিকে নামিয়ে দিয়েছেন, উপরের দিকে কিন্তু 5 পিক্সেল নেই, একটু দেখেন নিচে কিন্তু শ্যাডোটা দেখা যাচ্ছে। আদারওয়াইজ যদি 0 0 থাকতো, পেছনেই তো থাকতো, শ্যাডো কি দেখা যেত? আমি যদি দেখি এরকম করি, একটু খেয়াল করেন যে আমি বলছি দিস 0 0, শ্যাডো আছে কিন্তু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? শ্যাডো আছে এবং দেখা যাচ্ছে না শ্যাডোটা। এটা যদি আমি 5 পিক্সেল বলছি, 5 পিক্সেল হচ্ছে উপর থেকে নিচে, টপ থেকে বটমে নিচে চলে আসছে। এখন আমি যদি এটা বাড়িয়ে দেই, বোঝা যাচ্ছে যে শ্যাডোটা পেছনের দিকে বেশি নেমে নিচে, টপ থেকে নিচে চলে আসলো। এবার আমি যদি এই ভ্যালুটাই বাড়াই, যে লাইক 10, তাহলে লেফট থেকে রাইটে গেল, শ্যাডোটা লেফট থেকে রাইটের দিকে গেছে, 10 পিক্সেল গেছে। হ্যাঁ, এখন প্রথম ভ্যালুটা কি? তাহলে যদি পজিটিভ ভ্যালু হয় লেফট টু রাইট, প্রথমটা লেফট টু রাইট, আর যদি হয় নেগেটিভ ভ্যালু তাহলে রাইট টু লেফট, রাইট টু লেফট। বোঝা যাচ্ছে? প্রথম ভ্যালুটা গেল, প্রথমটা শিখলাম। দ্বিতীয়টা হচ্ছে কি? টপ টু বটম, এটা যদি আমরা মাইনাস বলি, বটম টু টপ, উপরের দিকে। শ্যাডো তো এরকম হয় না, নাকি খুব রেয়ার কেসে এরকম দেখা যায় যে নিচ দিক থেকে শ্যাডো আসছে। বাই দ্য ওয়ে, এটা আমরা জানলাম। তাহলে এইটা আবার কি? এটা হচ্ছে ওই যে শ্যাডোটা যে সলিড দেখাচ্ছে না, শ্যাডোটা 5 পিক্সেল হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু শ্যাডোর জন্য। এখন কিন্তু এটা কিন্তু পারফেক্ট শ্যাডো দেখাচ্ছে, ব্ল্যাক যেহেতু এটা গাঢ় করে একটা শ্যাডো দেখাচ্ছে। এটা যদি আপনি স্ক্যাটার্ড করতে চান, লাইক আমি 15 দিয়েছি, এর রেজুলেশনটা কিন্তু কমে আসছে, খেয়াল করেছেন? আমি কিন্তু পজিটিভ দিয়েছি, আমার ওই শ্যাডোটা কিন্তু অতটা গাঢ় নেই যেটা কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল। আমি যদি এটা বাড়াতে থাকি, অনেক হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার শ্যাডোটা ছড়িয়ে গেছে, রেজুলেশন, হ্যাঁ, অপাসিটিটা কমে যাচ্ছে আর স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে আর কি। সে কিন্তু এক জায়গায় নেই, এই দুইটা কিন্তু মিশে গেছে, খেয়াল করেছেন? স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। আর পরেরটা হচ্ছে কালার, পরের ভ্যালুটা আমি যদি শ্যাডো হোয়াইট কালারের শ্যাডো দিয়েছি, মনে হচ্ছে নিচে বাতি জ্বালিয়ে রেখেছি, তাই না? যাই হোক, এরকম একটা শ্যাডো ইফেক্ট আমরা দেখতে পেতে পারি। এবার বোঝা যাচ্ছে যে হোয়াইট কালারের একটা শ্যাডো পড়েছে। আচ্ছা, এখানে তো শিখলাম এভাবে, নাইস। 5 পিক্সেলের শ্যাডো দেওয়াই ভালো, এটা খুব ভালো বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি শ্যাডো। এটা আমি ব্ল্যাকই রাখি। তাহলে আমরা খুব ভালো মতো বুঝে নিলাম ভ্যালুগুলোর জন্য। এখন নিচের যে বক্সটা, এখন শ্যাডো যদি আমাকে আমার কাস্টমার বলে যে চারিদিকে শ্যাডো দিয়ে দাও, শ্যাডো চারিদিক থেকে দেখা যাবে, তখন কি হবে? শ্যাডো যদিও যে কোনো এক সাইডে ঘেঁষে আসে, তাই না? কারণ আমি যদি চারিদিকে দেখতে চাই যে শ্যাডোটা, এটা কিন্তু লেফটে এবং রাইটের দিকে ডিফল্ট অবস্থা, তুমি চারিদিকে শ্যাডো নিতে চাচ্ছি, সেক্ষেত্রে ভ্যালু প্যাটার্নটা কেমন হবে? ইভেন কখনো কখনো দেখা যাবে যেন শ্যাডোটা ভেতরের দিকে চলে আসছে, এরকম ভেতরের দিকে শ্যাডো চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ,
তো ওয়েবে যদি সার্চ দেন এখন বক্সে যদি অনেক এক্সাম্পল দেখবেন। আমি এই কাজটা আপনাদেরই করতে দিব কিছুক্ষণের মধ্যেই, যে আমাকে বিভিন্ন ধরনের বক্সের শ্যাডো দিয়ে দেখান। রাইট, আমি তো দুই ধরনের, আমি অলরেডি 3 বা 4 ধরনের প্যাটার্ন দেখিয়েছি, তাই না? লেফট থেকে রাইট, টপ থেকে বটম, আবার রাইট টু লেফট, বটম টু টপ, স্ক্যাটার্ড করে দেখিয়েছি। এখন আমি চারিদিকে দেখানোর চেষ্টা করছি। চারিদিকে যদি দেখাতে হয় তাহলে প্রথম দুইটা ভ্যালু লেফট আর রাইট, মানে লেফট টু রাইট আর টপ টু বটম 0 রাখতে হয়। দেন 3 নম্বর ভ্যালু বলতে হয় যে কতটুকু অংশ জুড়ে আমার শ্যাডোটা হবে। আর 4 নম্বর ভ্যালু, এটা অ্যাকচুয়ালি স্ক্যাটার্ডনেস, আর এটা বলতে হয় কতটুকু অংশ জুড়ে। 3 নম্বরটা 3 এর জায়গাতেই, হ্যাঁ, এখন কিন্তু চারিদিকে শ্যাডোটা হয়েছে, তাই না? 5 পিক্সেলের চারিদিকে শ্যাডোটা হয়েছে। আমি যদি বাড়াই, শ্যাডোর উইডথটা বেড়ে গেল না? তাহলে 4 নম্বর পজিশনের যে ভ্যালুটা, আমি এটাকে একটু, এটা এখানে বেশ ভালো বোঝাচ্ছে না, অ্যাডের ওখানে নিয়ে যায়, ওভারল্যাপ করছে। এই 5 কিন্তু রেজুলেশন, আর এখানকার যে 10 আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার কত অংশ জুড়ে বর্ডারটা শ্যাডো হবে। এই যে শ্যাডোটা 10 পিক্সেলের শ্যাডো হয়েছে, রাইট? 10 পিক্সেল মনে হচ্ছে যদিও বর্ডার, বাট এটা কিন্তু শ্যাডো, ঠিক আছে? কিন্তু শ্যাডো ইন বর্ডার। 5 পিক্সেল দিলে একটু ভালো আসে, তাই না? এটা শ্যাডো হয়ে আছে। এরকম শ্যাডো হলে কিন্তু এটাকে 3D মনে হচ্ছে না, এটা কিন্তু 3D মনে হচ্ছে, খেয়াল করেছেন? এটা 3D মুড নিয়েছে, বাট এটা শ্যাডো। আপনি চারিদিকে শ্যাডো অনেক সময় দেখাতে হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আপনি যদি মাইনাস ভ্যালু অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি হবে? চারিদিকের জন্য মাইনাস ভ্যালু যদি অ্যাপ্লাই করেন কোনো ইফেক্ট কিন্তু করবে না। আচ্ছা, আর লেফট রাইটে মাইনাস ভ্যালু ইউজ করলেও তখন তো 0 ভ্যালু, তো কোনো ইফেক্ট হবে না। তো আমরা একটু চেষ্টা করি এখন, তাই না? আমি যেগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করতে এবং এভাবেই দেখাতে। এবং আমি আপনাদের একটা টাস্ক দিচ্ছি যে কিভাবে ভেতরের দিকে শ্যাডো নিতে হয়। এটা গুগল থেকেই হেল্প পাবেন। ইনার শ্যাডো কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব, বক্সের ভেতরের দিকে কিভাবে আমি শ্যাডোটা আনা যাবে না? এত জাস্ট ছোট্ট একটা প্রপার্টি, বক্স হাইফেন শ্যাডো, 4টা ভ্যালু। ওকে, আপনাদের তো এরকম বক্সগুলো, ধরুন এই এক্সাম্পলটা আছেই, এখানেই লিখেন, এখানেই প্র্যাকটিস করেন। সবাই একটু খেয়াল করি, হ্যাঁ? আমরা শ্যাডোটা ভেতরের দিকে কিভাবে নিতে হয় এটা বলেছিলাম, আর বাকিগুলো কিন্তু দেখিয়েছি। তো লাইক আমি যদি পুরোপুরি ভেতরের দিকে নিতে চাই, লাইক আমার শ্যাডোটা আগে একটু বাড়িয়ে নেই, লাইক 10, এটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে? স্ক্যাটার্ডনেসটাও একটু বাড়িয়ে নিচ্ছি, বা এরকমই থাক।
আমি যদি এই শ্যাডোটা আছে একদম বাইরের দিকে ছড়িয়ে, তাই না, মানে শ্যাডোটা আসবে ভেতরের দিকে, সেক্ষেত্রে আরেকটা ভ্যালু আছে এখান থেকে, এই যে ইনসেট, ঢুকে গেল না, ভেতরের দিকে হয়েছে না শ্যাডোটা, ভেতরের দিকে ইনসেট শ্যাডোটা আমরা দেখতে পাচ্ছি। নাইস। আমরা যদি লাইক এখানে একটা এখন ভ্যালু দেই যে লাইক 10 পিক্সেল, ঠিক আছে। এখন এই যে এই পাশটাতে শ্যাডো আছে, এখানে শ্যাডো নেই, ওকে। আবার বিভিন্ন ধরনের ভ্যালু স্কিম দিয়ে কিন্তু আমরা শ্যাডোইং এর বিভিন্ন ইস্যু বা ইফেক্ট চেঞ্জ করতে পারি মাইনাস ভ্যালু দিয়ে। উপরের থেকে নিচের দিকে, তাই না? বোঝা যাচ্ছে যে আমি শ্যাডো কিভাবে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ভেতরের দিককার শ্যাডো এবং বাইরের দিককার শ্যাডো দেখলাম। ইনসেটটা আগে পরে লিখে কোনো প্রবলেম নেই। ইনসেটটা সবার শেষেই অ্যাকচুয়ালি থাকবে, ইনসেটটা এখানে আমি দিয়েই রাখছি। তো আমরা শ্যাডোইং ইফেক্টটা একটু দেখলাম। এরপর এর উপরে আমরা একটা নতুন প্রপার্টি এখন শিখব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি। আমরা ট্রানজিশনটা করেছিলাম না, এর উপরে আমরা ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করব। যদিও ক্লাসটার নাম সার্কেল, ওটা যদি সার্কেল করতে চাই কি করতে হবে? তো সার্কেল, তাই না? ট্রান্সফর্ম এর বেশ কিছু ফাংশন আছে, তার মধ্যে স্কেল ফাংশনটা নিয়ে আজকে একটু কথা বলছি। গতদিন ট্রানজিশন নিয়ে কিছুটা কথা বলেছি, এবং ট্রানজিশন অল বলতে বোঝায় বেস ক্লাস আর ইফেক্টটা সম্পন্ন হবে 2 সেকেন্ডে। ডট সার্কেল কোলন হুভার, এখানে কিন্তু এই যে ট্রানজিশন বা স্কেল, এই ইফেক্টগুলো মূলত হুভার ইফেক্টেই বেশি হয়। না, আপাতত ট্রানজিশন কোনো কিছু করি নাই, বাট এটা কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে, কোনো ইফেক্ট আসছে না, কারণ প্রবাবলি ব্রাউজারের কারণে। এবার ইফেক্ট নিয়ে আসছে। আচ্ছা, এটা তো গেল এখানে। তো এবার আমি যদি স্কেলটা নিয়ে কাজ করি, স্কেল 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 1 বলতে তার বেস ভ্যালু, রাইট। আর 1 হচ্ছে কি 200 রেডিয়াসের একটা সার্কেল। আমি যদি এখানে 2 বলি, স্কেল 2 অর্থ হচ্ছে তাকে ডাবল করে দেবে, 400 রেডিয়াসের একটা সার্কেল, অনেক বড় একটা সার্কেল তৈরি হবে। এখন দেখি যদি এটা সাপোর্ট করে তাহলে ট্রানজিশন নিয়ে এটা হবে, মানে ডাবল হয়ে যাবে না?
ঠিক আছে? আমি যখন কার্সরটা সরিয়ে নিচ্ছি সে আগের শেপে, যখন আমি এর উপরে ধরছি সে 400 রেডিয়াসের একটা সার্কেল তৈরি করছে। আমরা অনেক সময় দেখি না যে ইমেজের উপর ধরলে ইমেজ উঠে আসে, গ্যালারিগুলো সুন্দর করে বানানো, আমরা তো বানাতে পারবো এখন, আমাদের বেস প্রপার্টিগুলো সব জানা, আমরা বিভিন্ন শেপ তৈরি করতে জানি, এখন কার্সার নিলে উঠে আসবে, সেটাও শিখে নিলাম, তাই না? তো নেক্সট ডের হোমওয়ার্ক হচ্ছে একটা সুন্দর গ্যালারি তৈরি করে নিয়ে আসুন। ডিভের মধ্যে ইমেজ দেওয়া, সেই ইমেজটা তো আমরা দিতে পারবো না? আচ্ছা, কিভাবে আমরা HTML এর CSS এর মাধ্যমে ইমেজ দিতে পারি সেটা একটু শিখি। এর আগে HTML যেভাবে দিচ্ছি ওভাবে দিলে হবে না? ওভাবে দিলেও হবে, CSS দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যায়। আচ্ছা, CSS দিয়ে তো আমরা ইমেজ শিখি নাই। কি হচ্ছে গুগলে? গুগলে হচ্ছে দেখি। জন অনুপস্থিত। J6 এর মধ্যে একটা ইমেজ ফোল্ডার রাখছি, এর ভিতরে বিডি ম্যাপ রেখে দিলাম। কোড করে আমরা সার্কেলের ব্যাকগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে URL আমার CSS এর মধ্যে আছি না, কি করতে হবে, ডট ডট স্ল্যাশ দিয়ে বের হয়ে যেতে হবে, দেন ইমেজ ফোল্ডারের নামটা, এই যে ইমেজ ফোল্ডারের নামটা বলতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে আমার ইমেজের নামটা বলতে হবে, বিডি ম্যাপ ডট
জেপি আমরা যে এটা HTML দিয়ে করতে পারি না? হ্যাঁ HTML দিয়ে করতে পারি, বাট HTML দিয়ে করলে তো স্পেসিফিক ফাইল ওরিয়েন্টেড হয়ে যাবে না? হয়ে যাবে না? নো রিপিট অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজ করে। তো যাই হোক, এই যে ইমেজটার সাইজ নিয়ে কিছুটা ইয়ে আছে, এটা ঠিকঠাক করে নিতে হবে। যে বোঝা যাচ্ছে যে আমরা এই ইমেজ সিএসএস দিয়ে করাতে কি, সিএসএস ক্লাসটা আমি যত জায়গায় ইউজ করব ওই এক জায়গা থেকে কিন্তু ইমেজটা সাপ্লাই হচ্ছে। কারণ আমি যদি এইচটিএমএল দিয়ে করি ওটা তো ফিক্সড হয়ে যাবে একটা জায়গাতে, 10টা পেজে ইউজ করলে চেঞ্জ করতে হলে 10 বার চেঞ্জ করতে হবে। বোঝা যাচ্ছে? তো এই প্রপার্টিটা কি বোঝা গেল? স্কেল ফাংশন, আমি যা শুধু সার্কেল না, যে কাউকে আমার ক্লাসটা যে সাইজের, আমি যদি স্কেল 2 বলি, যা হবে তার ডাবল হয়ে যাবে। এবং এই ইফেক্টটা কখন দেখবেন? কার্সরটা নেওয়া হবে, যখন কার্সরটা নিচ্ছি তখন উঠে আসছে। দেখেন আমি যদি এটাকে লাইক 3ও বলি কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না? অনেক বড় হয়ে উঠে আসে। আচ্ছা, তো জুম হচ্ছে আবার জুম আউট হয়ে যাচ্ছে কার্সর নিলে। তো এটা একটা, তাহলে স্কেল 0.5 যদি দেন, 0.5 নিচে চলে যাচ্ছে। এটা ফ্যাক্ট যে সে যা ইফেক্ট হলে তার উল্টোটা হবে, যে লাইক এখন এরকম আছে, আপনি কার্সর নিচ্ছেন এরকম হচ্ছে। আরেকটা ফাংশন আছে রোটেট। জিরো ডিগ্রি, আমি যদি এখানে যদি বলি লাইক 360 ডিগ্রি, ঠিক আছে, সে 0 ডিগ্রিতে আছে, 360 মানে কি একবার ওয়ান সার্কেল স্পিন করবে, রাইট? ওয়ান সার্কেল স্পিন করছে 360-তে। আচ্ছা, তো আমি এটা এই অ্যানিমেশন হচ্ছে, তাই না? তো কম্বিনেশন কার? ট্রানজিশন আর ট্রান্সফার। ওকে, এটা একটু প্র্যাকটিস করো। এটা কি এই জায়গাতেই মেনশন করতে হবে? হ্যাঁ, এটা তো উপরে বেস ক্লাসে আমি 0-তে রেখে দিলাম, বেস ক্লাসে না দিলে তো এখানে আসবে না, ওভার ইফেক্টে ইস্যু করা যাবে না। আচ্ছা, আমি আরেকটা প্রপার্টি একটু দেখাবো। আমরা তো রোটেট বুঝি, তাই না? রোটেট 20 ডিগ্রি আমি বলছি, হ্যাঁ, রোটেট 20 ডিগ্রি। এটা ইউজারের যে সেলটা সেটার জন্য করেছি, দ্যাট মিনস আমার এই সেলটা 20 ডিগ্রি রোটেট হয়ে আছে।
আমরা অনেক সময় গ্যালারিগুলো দেখি, ইমেজগুলো এরকম বেঁকে বুকে আছে, একটার উপর আরেকটা রয়েছে, তাই না? ওটা রোটেট করে করে রাখি, এরপরে আবার কার্সার নিলে উঠে আসে, তার মানে কি ওখানে ট্রানজিশন দিতে হয়, ট্রান্সফর্ম দিতে হয়। তো আমরা রোটেট 20 ডিগ্রি বিষয়টা বুঝলাম, মানে তার মানে কি রোটেশন ভ্যালু 0 থেকে শুরু করে 360 পর্যন্ত হতে পারে। লাইক আমি 30 ডিগ্রি রোটেট করছি, এভাবে রোটেশন হচ্ছে। এখন রোটেশনটা কোন দিকে হবে? আমি রোটেট এক্স বলতে পারি, রোটেট এক্স 30 ডিগ্রি, এক্স অ্যাক্সিস বরাবর 30 ডিগ্রি। আমি ওয়াই বরাবর অ্যাকচুয়ালি দিই, তাহলে বোঝা যাবে এটা ওয়াই বরাবর 30 ডিগ্রি। এখন রোটেট এক্স, রোটেট ওয়াই আর সিম্পল রোটেটের মধ্যে পার্থক্য হতো, তাহলে এই রোটেটটাই কিন্তু নর্মালি ইউজ করা যায়, রাইট? ডিফল্ট রোটেট। নাইস, একটার উপর আরেকটা নর্মালি কিভাবে আসে। এরপর আরেকটা ফাংশন আছে, আমি এখানেই লিখছি, স্কিউ। এখন স্কিউটার ক্ষেত্রে যদি হয় স্কিউ 30 ডিগ্রি এর মানে কি? এখানে একটু এটা স্কিউটা হচ্ছে লাইক বেস লাইন। নর্মালি আমরা বই ধরি না, হ্যাঁ, বইটা যদি পেছনের দিকে নিয়ে যায় আর বইটা যদি এদিকে কাট করি, পেছনের দিকে নিয়ে যাওয়াটা কি আপনি স্কিউ করছেন এক্স অ্যাক্সিস বরাবর। আর আপনি যদি এদিকে কাট করেন, লাইক আপনি পেছনের জনকে দেখাতে যাচ্ছেন, মাথাটা হেলিয়ে দেবেন, তাই না? আর যখন পাশের জনকে দেখাতে যাচ্ছেন, এদিকে ঘুরিয়ে নেবেন। তো আপনি যখন রাইটে টার্ন করাচ্ছেন তখন এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর যখন পিছিয়ে নিচ্ছেন এটা এক্স অ্যাক্সিস বরাবর। আমি এক্স বরাবর নর্মালি আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর স্কিউ করি, দেন এটা এক্স অ্যাক্সিস বরাবর হয়েছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি স্কিউ করি, তাহলে কি আপনি একটু কাট করে ধরছেন না বইটা? কাট করে ধরেছেন, তার মানে এটা রোটেশন আর স্কিউ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। রোটেশন ক্লকওয়াইজ করে, রোটেশন কিন্তু ক্লকওয়াইজ করে, আর স্কিউটা নর্মালি কি হয়, ওই যে পৃথিবী যেরকম এভাবে ঘুরতে ঘুরতে একটু রোটেট হতে হতে যায় না, স্কিউ হতে হতে দেন রোটেশন হয়। স্কিউ অ্যান্ড রোটেশন চলে ওয়ার্ল্ডে, শুধু রোটেশন চলে না, যখন যে অবস্থা আছে সেরকম, যেরকম এইদিকে এভাবে স্পিন করে স্কিউ অ্যান্ড রোটেশন চলে, ঠিক সেরকম স্কিউটা হচ্ছে আপনি লাইক আপার লেভেল লোয়ার লেভেল এই পর্যন্ত, লাইক রোটেশনটা তো এরকম লাইক সার্কেল, যে এরকম হবে সিম্পল রোটেশন, রাইট? রোটেট। আর স্কিউ যদি বলেন, তাহলে স্কিউটা নরমালি আমি যদি বলি যে একটু পেছনের দিকে চলে যাচ্ছে, এই এক্সিসটা পেছনে চলে যাচ্ছে, এটাকে স্থির রেখে পেছনে চলে যাচ্ছে, এটা এক্স, এটাকে স্থির রেখে এদিকে ঘুরে যাচ্ছে, এটা ওয়াই। এখন কিন্তু আমি ওয়াই অ্যাক্সিস বরাবর স্কিউ করে আছি, তাই না? আমি আমার এই বেস পয়েন্টটা ঠিক রেখে এদিকে ঘুরে, তাহলে আপনি যদি বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতে চান, কিছু ফাংশন আছে স্কিউ এর, আরেকটা হচ্ছে কি রোটেশন অ্যাঙ্গেল। এক্স ওয়াই কি মানে ডিফল্ট দেওয়া থাকে? হ্যাঁ, ফাংশন আছে, ঠিক আছে, ফাংশন আছে। আমরা তাহলে কি স্কিউ করতে শিখলাম, আমরা রোটেশন করতে শিখলাম। এই স্কিউটা কি আমরা ট্রানজিশনে নিতে পারবো না? পারবো তো। স্কিউটাও তো আমরা ট্রানজিশনে খুব সহজেই নিতে পারবো। তো এই রোটেশন স্কিউ কি দুটো একসাথে না যাবে? হ্যাঁ, সবই একসাথে নিয়ে নেবো, পাশাপাশি লিখে দেবো না। আসলে যেরকম আমি স্কেল লিখলাম, রোটেশন লিখলাম, আমি স্কিউ লিখি, এবং বেস ক্লাসে স্কিউ লেখার পর এখানে এসে করে দেবো। আমরা ওই সার্কেলের উপরে একটু অ্যাপ্লাই করি যেটা আমরা শিখলাম। আর এখানে বেস ক্লাসে স্কিউ আমি বলছি লাইক 0 ডিগ্রি। আমি এই ক্লাসটাতে এসে স্কিউ আমি লিখছি লাইক 15 ডিগ্রি। 0.5 লিখেছে তো ছোট হয়ে যাবে বাচ্চারা, ছোট হয়ে কিন্তু একটু স্কিউ হয়ে গেছে না? বোঝা যাচ্ছে এটা কিন্তু ফুল সার্কেল না, এটা স্কিউ হয়েছে, ফুল সার্কেল কিন্তু সে নেই, এক্স অ্যাক্সিস বরাবর স্কিউ হয়ে গেছে। স্কিউ রোটেশন সব একসঙ্গে চলছে এখানে, তাই না? স্কিউ এন্ড রোটেশন একসঙ্গে চলছে। নাইস।
তো সিএসএস প্রপার্টি কিছুটা দেখলাম, এরপরে কিছুটা আমরা যে কাজগুলো যেগুলো আছে, নেক্সট ক্লাসটা বেসড অন এক্সাম্পল এক্সিকিউশন, রাইট? আমি এই যে প্রপার্টি যেগুলো আমরা দেখছি এর উপর বেস করে প্রচুর এক্সাম্পল আছে যেগুলো আমরা রিড করব, অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল যেগুলো আমরা নিজেরাও বানাতে পারবো যদি কিছুটা কনসেপ্ট পাওয়া যায়। শুধু দেখতে হবে যেগুলো বানানো যায়, রাইট? আমরা কিন্তু বেস প্রপার্টি মোটামুটি কিন্তু অনেকগুলোই দেখেছি যা দিয়ে অনেক কিছু করা সম্ভব। ওকে, তো নেক্সট রোববারের যে টাস্কটা হবে সেটা হচ্ছে, আমি আগে থেকেই বলে আসি, আমাদের টার্গেট হচ্ছে টেমপ্লেটিং করা। তো যে কোনো ওয়েবসাইট একটু ভারী, লেআউটে একেবারে সাদামাটা না, তাকে কপি করার চেষ্টা করা, কারণ আমরা ইমেজ কীভাবে বসাতে হয় শিখে গেছি। অনেক জায়গায় অনেক সাইটে দেখবেন যেন শ্যাডো দেওয়া রয়েছে, সেটাও আমরা শিখলাম। এটা করে নিয়ে আসেন, প্রবলেমগুলো সলভ করবো, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে আসবেন, প্রবলেম তৈরি করে নিয়ে আসবেন, আমরা সলভ করব। যেটা হবে যে কোনো একটা ওয়েবসাইটকে নিজে থেকে কপি করার চেষ্টা করতে হবে, আমরা ওভাবেই নিজেরাই তৈরি করার চেষ্টা করবো, সাইটটা হুবহু কপি করার চেষ্টা করবো, নিজে নিজে করবি। ওকে, আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন হাতে সময় আছে, আমরা এটা করে নিয়ে আসি।